কালীঘাটের থেকে লাইভ ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে প্রবেশ করলেন। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে সিআইডি আধিকারিকরা। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই উস্কানিমূলক। এদিকে আজ ভারতীয় সিআইডির হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে। শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করেছে, মমতা ব্যানার্জির খারাপ অবস্থা, পশ্চিমবঙ্গে আজকে ধ্বংসলীলা। এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্ন ভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। শহীদ জালিয়াতি কাণ্ডের জেরা, তারই মধ্যে নতুন আইনি চাপ। হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে হাজির হয়ে 5.5 ঘন্টা সিআইডি প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং হুমকির অভিযোগে তদন্তে নামলো সিআইডি। হয় অভিষেক নয় দল। গতকাল বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর আজ সুর নরম অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে নতুন খেলা শুরু হয় শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্রে। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী যখন নির্বাচিত হয়েছিল তখন থেকেই পশ্চিমবঙ্গে অনেক অত্যাচার করছিল। এখন দেখতে পারি মমতা ব্যানার্জির খারাপ অবস্থা করার জন্য অভিষেককে গ্রেপ্তার করায় এবং অভিষেক নতুন একটি চাঞ্চল্যকর ঘটনার সবার সামনে বলে এবং মমতা ব্যানার্জিও সরাসরি সরকার বিরোধী হুঁশিয়ারি দিয়েছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে অসংখ্য যে ঘটনা ঘটতেছে এবং শুভেন্দু অধিকারীও বিপদে পড়ে। সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। আলোচনা হয়েছে, কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকেই মিডিয়ায় এই খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে, ইনভেস্টিগেশনের উদ্দেশ্য তো ঠিক নয়। সুতরাং আমি বারবার তদন্তকারী সংস্থা যেখানে আমাকে ডেকেছে আমি গেছি। আমি যদি কলকাতায় উপস্থিত না থাকি, আমি তো যেতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুক। আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্ন ভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোনা করে দেবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা কোর্টে মুভ করবো। তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডি কে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন তো এড়িয়ে যেতে পারে না। আপনারা এসব চাপের রাজনীতি, দল ভাঙানো আমরা অনেকদিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। 30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করেও তৃণমূল 41% ভোট পেয়েছে। 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করবে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না। কেউ ভাবে চমকে সিআইডি দিয়ে, সিবিআই দিয়ে, দল ভেঙে, কুৎসা করে, গায়ের জোরে কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে, ফলস কেসে ইমপ্লিকেট করে, পার্টি অফিস দখল করে, বাড়ি ভেঙে, ঘর জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবো। সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ নিয়ে। 2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন। মানুষের মধ্যে কোনো আবেগ নেই, স্বতঃস্ফূর্ততা নেই। 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা।
বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি বলবো রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। মানুষ যদি আপনাদের জিতিয়ে থাকে, মানুষের জন্য কাজ করুন। মানুষ বুলডোজারের জন্য ভোট দেয়নি, মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য ভোট দিয়েছে। মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন, উন্নয়ন। দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। এই দ্বিচারিতা তো চলতে পারে না। আমি মিডিয়ার বন্ধুদের বলবো, কোনো স্পেকুলেশন, কোনো আলোচনা না করে যদি কেউ ভুল তথ্য পরিবেশন করেন, আমরা কিন্তু বাধ্য হব হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি যেতে পৌঁছাতে। আপনাদের দায়িত্ব, আপনারা সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করবেন, পরিবেশন করবেন। আপনারা রটনাকে ঘটনা বানিয়ে দেখাবেন না। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য একেবারে এফআইআর দায়ের হলো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি একদম স্পষ্ট করে দিয়েছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবার রাজ্যে। আমার তো মনে হয় যে সঠিক পদক্ষেপ একটা হলো, এর আগে ইলেকশন কমিশনের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তৃতা যখন আরামবাগে করেছিলেন, তখন ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি যাওয়া উচিত ছিল, সতর্ক করা উচিত ছিল, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও নতুন সরকার ব্যবস্থা মানে অন্তত উদ্যোগ নিয়েছে। এবং একই সাথে আমি এই প্রশ্নটা রাখতে চাই, এটা কালচারে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস, যেখানে বিরোধীরাও কিন্তু সুযোগ পেয়ে যেত এই উস্কানিমূলক বক্তব্য রাখা। বারবার তোমার স্টুডিওতে আমি বলেছি এটা একটা মানে যে ভার্বাল যে উস্কানি, এর ফলে সাধারণ কর্মী সমর্থকরা আরো বেশি মানে দুঃসাহস দেখান এবং হিংসার রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এটা তো কোনো কাম্য হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছিলেন যে তারা কোনোদিন পরাজিত হবে না, অপরাজেয়, ফলে তারা যা ইচ্ছে তাই বলতে পারেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে মাত্র 5 দিনের মধ্যে 54 জন বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছিল এবং যে অত্যাচার হয়েছিল, মানুষকে হাজার হাজার মানুষ বাড়ি চালা হয়েছিল, তার কিন্তু সেইভাবে প্রতিবিধান সিবিআই তদন্ত করেও সেভাবে হয়নি। বা একইভাবে তৃণমূল কংগ্রেস তো রাজধর্ম পালন করতে পারতো, তার সরকার ছিল। এবং যখন আমি প্রশ্ন তুলতাম আমরা যে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, সে অনুব্রত মণ্ডল হতে পারে, সে উদয়ন গুহ হতে পারে, যে ভাষায় তারা কথা বলতেন তার প্রত্যেকটাই কিন্তু আইনের ভাষায়, আইনের দিক থেকে কিন্তু অপরাধ ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার চুপ করেছিল। একইভাবে তৃণমূল কংগ্রেস সরকার আমি দেখেছি সেই সময় যারা বিরোধী ছিলেন তারা যদি কোনো উস্কানিমূলক বক্তৃতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, কারণ তার দলের একের পর এক নেতা যে উস্কানিমূলক বক্তৃতা করতো, একের পর এক ভাষণ দিত এবং বিরোধীদের উপর অত্যাচার করতো, তার ফলে কিছুটা ছাড় বিরোধীদেরও দিতে হয়েছে। কিন্তু আজকে আইনের শাসন যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যকারী করতে চাইছেন, তখন অবশ্যই প্রথম যে যারা একদম মাথা ছিল, মাথা পর্যন্ত যেতে হবে এবং সঠিকভাবে একেবারে সেই প্রশ্নটা সেই সময় বারবার উঠতো যে মাথা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে কিনা। আজকেও রবীন্দ্রনাথ বাবু, শুভেন্দু অধিকারী এই যে প্রশাসনিক বৈঠক, সেখানে তিনি একদম স্পষ্ট করে বলেছেন যে আর যেন শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গার মতো ঘটনা না ঘটে, অশান্তি বন্ধে একেবারে কড়া বার্তা দিয়েছেন। দেখুন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, শুধু ঔদ্ধত্য থেকে তো নয়, ঔদ্ধত্য তো আছেই। তারা তো ভেবেইছিলেন যে এটা অপরাজেয় থাকবেন, কেউ কোনোদিন তাদেরকে টলাতে পারবে না এবং যা খুশি তাই বলবেন, আইনের ঊর্ধ্বে তাদের কথাই গৃহীত হবে। কিন্তু তারা করতেন এটাকে ভোট ব্যাগটাকে মোবিলাইজ করবার জন্য, অর্থাৎ বিরোধী পক্ষের যারা ভোটার তাদেরকে ভয় দেখানোর জন্য। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে বাজাবো বা শ্মশানের চুল্লি বানাতে হবে, তার কারণ বিরোধীরা হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে, এইসব কথাগুলো বলা মানে বিরোধীদের ভয় দেখানো এবং অন্যদেরকে উস্কানি দেওয়া, যাতে তারা এই ভয়টা তারা নিচু স্তরের কর্মী যারা আছেন তাদের মধ্যে অনুপ্রেরণা দিতে পারেন, যাতে ভবিষ্যতে তারা ওই এলাকার যারা সমর্থক আছে বিরোধী দলের, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, তাদের সবাইকে নির্মূল করার হুঁশিয়ারি, নির্মূল করার, খতম করে দেওয়ার হুমকি ধমকি, এই সমস্ত কিছু তারা দিতে পারেন। অর্থাৎ এটা ছিল ভোট মোবিলাইজেশনের কায়দা এবং সেই কায়দা করতে গিয়ে তারা এমন একটা জায়গায় চলে গেছিলেন কি মানে ভোট পরবর্তী হিংসা তো হতোই, কিন্তু তার আগে এইটা দিয়ে যতখানি সম্ভব ভোটটাকে মোবিলাইজ করা, যাতে বিরোধীরা যারা বিরোধী পক্ষে ভোট দিতে যাবে তারা যাতে ভয়ে ভোট দিতে না বেরোয়। এবং এবারে যে আমরা ছবিটা দেখেছিলাম প্রতীকদা, যে ভয় মুক্ত হয়ে মানুষজন, সাধারণ মানুষ তারা ভোটটা দিতে গেছেন, ভোট দিতে পেরেছেন এবং ভোট দিয়ে তারা নিশ্চিন্তে বাড়িতেও ফিরেছেন। তার থেকেও দেখুন, সেটা তো অবশ্যই হয়েছে এবং তার থেকেও বড় কথা, এই যে এতগুলো উস্কানিমূলক কথাবার্তার কথা বলা হচ্ছিল, প্রদীপ্তদাও বললেন যে অন্য দলের বিজেপিরও উস্কানিমূলক বক্তব্য আছে, একটা ফারাক রয়েছে। আজকে শুধু সিআইডি চিঠি ধরাচ্ছে নয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হওয়া বিধায়করা তারা বিক্ষুব্ধ হয়ে এই একই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরাচ্ছেন যে এই ধরনের কথাবার্তা, আপনাদের স্টুডিও অনেকে এসে বলেছেন বিক্ষুব্ধরা যে এই ধরনের কথাবার্তা মেনে নেওয়া যায় না। ফলে দলের নেতাকর্মীরাও তাদের এই যে উচ্চতর নেতৃত্বের এই যে কথা, উস্কানিমূলক কথা,
তাতে যে খুব একটা সায় ছিল, সমর্থন ছিল এমনটা নয়। ফলে আজকে যখন দলের লোকেরাই বলছে যে এই কথাগুলো, এই উস্কানিমূলক কথাগুলো তাদের ভোট ফলাফল বা ভোটের যে পরাজয় তার জন্য একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল জেতার পথে, সেটা তো তাহলে আলাদা মাত্রা দিচ্ছে। ফলে আজকে সিআইডি যে কাজটা করছে সেটা সঠিক, তার কারণ এই কথাগুলো যে কতটা খারাপ সেটা শুধু সাধারণ লোক বলছে না, পুলিশ প্রশাসন বলছে না, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা বিধায়করা, বিক্ষুব্ধ বিধায়করাও বলছে যে এই ধরনের কথাবার্তা রুচিশীল নয়, রুচিসম্মত নয়, এটা তাদের ভোট বাক্সে প্রভাবিত করেছে। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফাইল চুরি মামলা মনে আছে তো? সেই আইপ্যাক কেস কোথায় যে চাপা পড়ে রয়েছে সুপ্রিম কোর্টে বোঝা মুশকিল, কিন্তু আশা রাখবো সেই মামলা আগামী দিনে উঠবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি ট্রিপল কেসে ফেসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি কেস আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। সেই বিষয়টা কি আসবো, তার আগে বলে রাখি, আপনাদের মনে আছে একটি কমিউনিটি আপনাদের 12টা বাজিয়ে দিতে পারে আমরা যদি না থাকি। নিজেদের 13টা যদি বাজাতে না চান তাহলে বিজেপির অপপ্রচারে পা দেবেন না। এই মন্তব্য কে করেছিলেন ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। তখন কেউ কিছু বলার সাহস না পেলেও এই বিষয়ে একটি কেস ওনার নামে হয়েছে। আরও একটি বিষয় কেস হয়েছে খুব গুরুত্বপূর্ণ, তাতে দেশদ্রোহিতার মামলা আসছে বা আনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কিন্তু এই যে 12টা 13টা বাজিয়ে দেবে, এই বিষয়টা কি ছিল আপনাদের আগে শোনাই কি মন্তব্য করেছিলেন ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে, যদিও সেই সময় ধর্ণা বানানটাও ভুল ছিল। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। বুঝলেন? আমরা যদি না থাকি তো এখন আর নেই। এখন 12টা থেকে 13টা কার বাজছে বুঝতে পারছেন তো? আপনারই যে বুমেরাং হয়ে ফিরে আসবে ছোড়া অস্ত্র, সেটা আপনি বোধহয় সেদিনকে বুঝতে পারেননি। এবার জনতা আপনার 12টা, আপনার ভাইপো 13টা, আর আপনার দল নিজের হাতে তৈরি করা যেটা এখন আর আপনার হাতে নেই, সেই তৃণমূল কংগ্রেসের 14টা বাজিয়ে দিচ্ছে। আর ডিম থেরাপি জানেন ডিমের দাম কত বেড়ে গেছে? এই যে ঘটনাটি ঘটেছিল বা এই মন্তব্যটি উনি করেছিলেন, হয় অভিষেক নয় দল। গতকাল বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর আজ সুর নরম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটের বাড়িতে ফিরলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুর নরম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর গতকালই আমরা কি দেখেছিলাম? অভিষেকের ঔদ্ধত্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হয় অভিষেক নয় দল। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আলটিমেটাম তৃণমূল সাংসদের, অভিষেককে নিয়ে চললে মমতার দলে নেই অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে একটা সময় একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। অভিষেকের জন্যই দলের সর্বনাশ বলে গতকাল তোপ দেখেছিলেন এবং অভিষেকের ঔদ্ধত্য
ঔদ্ধত্যেই কল্যাণের হুঙ্কার। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনারা শুনলেন, কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুক্ষণ আগে 7:20 নাগাদ যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর নরম। তিনি বললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে কোনো মন্তব্য করতেই পারেন। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয়, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।